ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এখন বিজেপি সরকারের হাত ধরে অন্নপূর্ণা ভান্ডার। 1 মে আমরা 3000 টাকা দেব। কিছু যাদের নেই তারা তো ভারতের নাগরিক না, তারা বাদ যাবেন। চলুন কোনো ভনিতা ছাড়াই সরাসরি আজকের বিশ্লেষণে ঢোকা যাক। পশ্চিমবঙ্গের নতুন প্রস্তাবিত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকাল আলোচনা তো কম হচ্ছে না, কিন্তু এর মধ্যে আসল সত্যিটা কি? অন্নপূর্ণা ভান্ডার কি সত্যি একটা যুগান্তকারী প্রকল্প, নাকি স্রেফ একটা প্রতারণা? আজ আমরা এই পুরো বিষয়টার গভীরে গিয়ে চারপাশের ঘোরানো বিতর্কের মধ্যে থেকে আসল তথ্যগুলো তুলে ধরব। খবরের কাগজ থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, সব জায়গাতেই এখন একটাই জল্পনা। সাধারণ মানুষ সত্যিই বুঝতে পারছেন না যে এই বিপুল অঙ্কের প্রতিশ্রুতিটা কি একটা বৈধ জনকল্যাণমূলক উদ্যোগ, নাকি এর আড়ালে কোনো বড়সড় স্ক্যাম লুকিয়ে আছে। এই সংশয় দূর করাই আমাদের আজকের এই তথ্যানুসন্ধানের মূল লক্ষ্য। আজকের এই বিশ্লেষণটিকে আমরা মূলত 5টি ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা প্রকল্পটির বৈধতা যাচাই করব, তারপর দেখব অন্নপূর্ণা ভান্ডারের ঠিক কী আপগ্রেডেশন আসছে, এরপর অর্থনীতির উপর এর কী প্রভাব পড়তে পারে সেটা খতিয়ে দেখে সবশেষে বর্তমান সাইবার প্রতারণা আর রাজনৈতিক বিতর্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথম ভাগটি দিয়ে শুরু করা যাক। বৈধ প্রকল্প নাকি প্রতারণা, একেবারে গোড়ার কথাটাই আগে পরিষ্কার করে নেওয়া দরকার। রাজ্যে নতুন সরকার আসার সাথে সাথে পরিবারের প্রধান মহিলাদের জন্য এই বিপুল আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর ঠিক এই কারণে সাধারণ মানুষের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তেমনি জন্ম নিয়েছে তীব্র বিতর্ক আর বিভ্রান্তি। আশা আর আশঙ্কার এক অদ্ভুত টানাপোড়েন চলছে বলা যায়। এবার আসা যাক দ্বিতীয় ভাগে, অন্নপূর্ণা ভান্ডারে আপগ্রেডেশন। পুরনো ব্যবস্থার সাথে এই নতুন প্রস্তাবিত নিয়মের ফারাকটা ঠিক কোথায়? এই আপগ্রেডেশনটা কিন্তু বেশ চমকপ্রদ। মাসিক অনুদান এক ধাক্কায় 3 গুণ বাড়িয়ে সবার জন্য সমানভাবে 3000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। হ্যাঁ, কোনো জাতিগত ভেদাভেদ ছাড়াই। আর আবেদনের ন্যূনতম বয়সও 25 থেকে কমিয়ে 21 বছর করা হচ্ছে। খুব সম্ভবত পুরনো ব্যবস্থার সুবিধাভোগীদের স্বয়ংক্রিয়ভাবেই এই নতুন ব্যবস্থায় যুক্ত করে নেওয়া হবে। যখনই এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, তখন কিছু নির্দিষ্ট নথিপত্র কিন্তু হাতের কাছে রাখতেই হবে। যেমন মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি চালু থাকা ব্যাংকের পাস বই, ভোটার বা রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি। বৈধ উপায়ে আবেদনের জন্য এগুলো আগে থেকে গুছিয়ে রাখাটা সত্যিই জরুরি। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, গোটা আবেদন প্রক্রিয়াটাই কিন্তু কঠোর ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ একটি হাইব্রিড সিস্টেমের মাধ্যমে হওয়ার কথা। তাই রাস্তায় বা পাড়ায় বিলি হওয়া কোনো কাগজের ফর্মের উপর ভরসা করাটা একদমই বুদ্ধিমানের কাজ হবে না। এবার আমরা আলোচনা করব আমাদের তৃতীয় বিষয়টি নিয়ে, অর্থনীতির ওপর ঋণের সতর্কতা। সামষ্টিক অর্থনীতির দিক থেকে দেখলে এই ধরনের প্রকল্পের একটা বিশাল প্রভাব থাকে। 1.8 লক্ষ কোটি টাকা, সংখ্যাটা একবার ভাবলে অবাক হতে হয়। পশ্চিমবঙ্গে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর পেছনে বার্ষিক খরচের পরিমাণ ঠিক এতটাই। রাজ্যের মোট আয়ের প্রায় 45% চলে যাচ্ছে শুধু এই সামাজিক প্রকল্পগুলোর পেছনে। আর এই বিপুল খরচের একটা সরাসরি পরিণতি হচ্ছে ঋণের বোঝা। পূর্বাভাস বলছে 2025 সালের মধ্যে রাজ্য প্রায় 6.9 লক্ষ কোটি টাকার এক বিশাল ঋণের ফাঁদে পড়তে চলেছে। এই পাহাড় প্রমাণ ঋণের একটা বড় চালিকা শক্তি হলো এই সামাজিক অনুদানগুলো। নিরপেক্ষ অর্থনীতিবিদরা এই ব্যাপারটা নিয়ে বারবার সতর্ক করছেন। যেমনটা অর্থনীতিবিদ নীলাঞ্জন ঘোষ বলেছেন, রাজ্য যদি উচ্চ প্রবৃদ্ধির পথে এগোতে চায়, তবে ভৌত অবকাঠামো বা মূলধনী ব্যয়ে আরও বেশি অর্থ বিনিয়োগ করা দরকার। প্রত্যক্ষ নগদ হস্তান্তর হয়তো স্থানীয় অর্থনীতিকে সাময়িকভাবে চাঙ্গা করে, কিন্তু পরিকাঠামোয় বিনিয়োগের অভাব দীর্ঘমেয়াদে রাজ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এবার আসা যাক আমাদের চতুর্থ আর অত্যন্ত জরুরি একটি বিষয়, ভুয়ো ফর্ম এবং সাইবার প্রতারণা। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। একটি কথা খুব স্পষ্ট করে জানা দরকার, সরকার কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ফর্ম বিলি করা শুরু করেনি। তাই সরকারি পোর্টাল বা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করাই শ্রেয়। সোশ্যাল মিডিয়ায় বা পথে ঘাটে যেসব আবেদনপত্র বা লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে, সেগুলো পুরোটাই সাইবার অপরাধীদের পাতাফাঁদ। ওই লিঙ্কে ক্লিক করে ব্যাংকের তথ্য দেওয়া মানে নিজের বিপদ নিজে ঢেকে আনা এবং ডেটা চুরির শিকার হওয়া। আর হ্যাঁ, ভোটের সময়ে যে সংকল্পপত্র বা গ্যারান্টি কার্ডগুলো দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু নিছকই রাজনৈতিক প্রচারের অংশ ছিল। সরকারিভাবে ওই 3000 টাকা পাওয়ার ক্ষেত্রে এগুলোর কোনো প্রশাসনিক বৈধতা নেই। তাই কেউ যদি ওই কার্ড দেখিয়ে টাকা দাবি করে বা কোনো লিঙ্কে ক্লিক করতে বলে, তাহলে অবশ্যই সাবধান হওয়া উচিত।
সবশেষে আমরা পৌঁছলাম আমাদের পঞ্চম অংশে, রাজনৈতিক অভিযোগ এবং বিতর্ক। ডিজিটাল প্রতারণার পাশাপাশি এই প্রকল্পটির নাম নিয়ে এখন তীব্র রাজনৈতিক চাপানুতোরও চলছে। রাজনৈতিক শিবিরের এক পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে যে সোনারপুর এলাকায় এই প্রকল্পের নাম করে বেআইনিভাবে নগদ অর্থ বিলি করা হচ্ছে এবং ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা চলছে। অন্যদিকে নতুন প্রশাসন বা বিজেপি এই ঘুষ দেওয়ার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, তারা কেবল একটি যাচাইকরণ প্রক্রিয়া চালাচ্ছে, যাতে পুরনো তালিকা থেকে ভুয়ো বা মৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে সরকারি অর্থ ঠিকঠাক প্রকৃত নাগরিকদের কাছে পৌঁছানো নিশ্চিত করা যায়। এখানে আমরা শুধু দুই পক্ষের দাবিগুলোই তুলে ধরছি, কোনো পক্ষ নিচ্ছি না। আচ্ছা, অনলাইনে ছড়িয়ে পড়া একটি খুব মজার কিন্তু বিপজ্জনক গুজবের কথা এবার বলা যাক। ইন্টারনেটে অন্নপূর্ণা ভান্ডার স্ক্যাম লিখে খুঁজলেই একজন গ্রেফতার হওয়া আইএএস অফিসারের নাম উঠে আসছে। বিষয়টি আসলে একটি বিরাট সার্চ ইঞ্জিন বিভ্রান্তি। আসল ঘটনাটি হলো ওই অবসরপ্রাপ্ত অফিসার সুবোধ আগরওয়ালকে রাজস্থানের একটি সম্পূর্ণ সম্পর্কহীন জলজীবন মিশন দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল। কাকতালীয়ভাবে তিনি 2015 সালে রাজস্থানের ন্যায্য মূল্যের দোকানের জন্য যে প্রকল্প চালু করেছিলেন তার নামও ছিল অন্নপূর্ণা ভান্ডার যোজনা। এর সাথে পশ্চিমবঙ্গের এই কল্যাণমূলক নীতির বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। পুরো বিষয়টা যদি এবার একটু সারসংক্ষেপ করি, আসল সত্যটা হলো অন্নপূর্ণা ভান্ডার একটি বৈধ এবং আসন্ন রাজ্য কল্যাণমূলক নীতি। প্রশাসনিক পালাবদলের কারণে হয়তো কার্যকর হতে কিছুটা দেরি হচ্ছে, আর ঠিক এই অন্তর্বর্তীকালীন সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কিছু সাইবার অপরাধী এবং রাজনৈতিক মহল। তাই আসল নীতিটি বাস্তব হলেও চারপাশের পরিবেশটা এখন বিভ্রান্তিতে ভরা। পরিশেষে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিপুল পরিমাণ নগদ অনুদান কি নাগরিকদের সত্যিই ক্ষমতায়ন করতে পারবে, নাকি তা রাজ্যকে এক গভীর অর্থনৈতিক ঋণের ফাঁদের দিকে ঠেলে দেবে? রাজ্যের দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব আর সাধারণ মানুষের তাৎক্ষণিক স্বস্তির মধ্যে কিভাবে ভারসাম্য বজায় থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।